দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে নিটোল টাটা সংবাদ শিরোনাম। রাসেলস ভাইপারের দংশনে মৃত্যু ঝুঁকি নেই বললেই চলে বলছেন বিশেষজ্ঞরা। এই রোগীর মরার চান্স খুবই কম, অনলি 5%। ভ্যাকসিন নাই, রোগী মারা গেছে, দয়া করে প্লিজ এই ভুল তথ্যগুলো দিবেন না। গাজীপুরে 100 বিঘা জমির উপর আলোচিত মতিউরের স্বজনদের রিসোর্ট। ভেঙে দেওয়া হলো ছাগলকাণ্ডে আলোচিত ঢাকার সাদেক এগ্রোর অবৈধ স্থাপনা। এমপি আনার হত্যায় অংশ নেয় 7 জন, সবাই গ্রেপ্তার বলছে গোয়েন্দা পুলিশ। এবারে পুরো আয়োজনে যাচ্ছি দর্শক। রাসেলস ভাইপার সাপের দংশনে শিকার ব্যক্তির মৃত্যু ঝুঁকি নেই বললেই চলে। যেসব মৃত্যুর ঘটনা ঘটছে তা রোগীকে দেরিতে হাসপাতালে নেওয়ার কারণে হচ্ছে, তাই এই সাপ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আজ ঢাকায় উচ্চ পর্যায়ের এক সেমিনারে এসব কথা জানান বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষকরা। রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া প্রায় বিলুপ্ত এই সাপ হঠাৎ করে দেখা মিলছে দেশের বেশ কয়েকটি জেলায়। একই সঙ্গে এর কামড়ে বেশ কয়েকজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ নিয়ে আতঙ্কের পাশাপাশি রয়েছে নানা ধরনের গুজব। বিষয়টি নিয়ে এই রাজধানীতে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের এই সেমিনার। শুরুতেই রাসেলস ভাইপার নিয়ে গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয়। এই রোগীর মরার চান্স খুবই কম, অনলি 5%। তার মানে ওই যে 70% লোকের মধ্যে 30% লোক যে মৃত্যু হয়, ওরা অনেক দেরিতে আসে। 100-র উপরের প্রজাতির সাপ আছে বাংলাদেশে। ভেনোমাস পয়জনাস সাপ মানে 10 থেকে 15 অ্যাভেলেবল, আর বাকি সবই হলো নন ভেনোমাস মানে নন পয়জনাস সাপ। এখন যদি সব সাপ আমরা মেরে ফেলি এইভাবে, তাহলে আমরা একটা সোনার খনি হারাবো। অ্যান্টিব্যাকটেরিয়াল যে কিছু পেপটাইড সাপের বিষ থেকে হচ্ছে, অ্যান্টি ক্যান্সারের জন্য ড্রাগ সাপের বিষ থেকে তৈরি হয়েছে, তাহলে এই সম্পদই যদি আমাদের হারিয়ে যায়, তাহলে তো ভবিষ্যতে আমরা আমাদের ট্রিটমেন্টের জন্য লিড কম্পাউন্ড তৈরির মূল সূত্রটাই হারিয়ে ফেলবো। রাসেলস ভাইপার সহ যে কোনো সাপে কাটা রোগীর চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টিভেনম তৈরির প্রসঙ্গটিও আসে আলোচনায়। দাবি ওঠে সাপে কাটা রোগীর অপচিকিৎসা বন্ধেরও। আনফর্চুনেটলি এখন পর্যন্ত আমরা দেখেছি 61% কেসগুলো বাংলাদেশে ওঝা, কোনো গুণিন, কোনো তান্ত্রিক, কোনো রকম হুজুর থেকে তারা চিকিৎসা করছেন। আমার অন্য ভেনম দিয়ে এনে আমার এটা হয়তো বা অপটিমাম আমি কাজ করাতে পারবো না, এটা সাব অপটিমাম হয়ে যাবে। সেই জন্য আমার ভেনম আমার নিজের তৈরি করতে হবে। আমরা এস্টাবলিশ করবো বাংলাদেশের প্রথম স্ট্যান্ডার্ড ভেনম এবং প্রোটিন ল্যাব। WHO এই ব্যাপারে আমাদের সাহায্য করছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ আমাদেরকে জায়গা দিয়েছে। রাসেলস ভাইপার নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মনে করেন অন্য বক্তারা। সাপে যদি কপালে কাটা থাকে তাহলে কাটবেই, এটা নিয়ে তো চিন্তা করার কিছু নাই। এই ফ্যাক্টসটা আসলে কিছুই না, কারণ তারা বলতেছে যে 80% সাপের কোনো বিষই নাই। যত দ্রুত নিয়ে আসা যায় তাহলে কিন্তু আমরা রোগীটা বাঁচাতে পারি। সুতরাং একটা ভুল তথ্য গিয়েছিল মানুষের কাছে যে ভ্যাকসিন নাই, রোগী মারা গেছে, দয়া করে প্লিজ এই ভুল তথ্যগুলো দিবেন না। রাসেলস ভাইপার নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য আসছে উল্লেখ করে এ ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেন বক্তারা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। বিশ্বের 10টি বিষধর সাপের তালিকায় নেই রাসেলস ভাইপার। এই সাপগুলোর কোনোটির দংশনে একজন মানুষ 15 থেকে 20 মিনিটের মধ্যেই প্রাণ হারাতে পারেন। বিবিসি ওয়াইল্ড লাইফ এমনই তথ্য দিয়েছে। পৃথিবীতে 600-র বেশি প্রজাতির বিষাক্ত সাপ রয়েছে। এর মধ্যে 200 প্রজাতির সাপ মানুষের ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অ্যান্টার্কটিকা ছাড়া সব মহাদেশেই সাপের উপস্থিতি রয়েছে। বিষধর সাপ শিকার ঘায়েল করতে বা নিজেকে বাঁচাতে বিষের ব্যবহার করে। পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ হলো বেলচেরি। সমুদ্রে বসবাসকারী এ সাপটি 0.5 মিটার থেকে 1 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। বিশ্বের সবচেয়ে বিষাক্ত এ সাপটি কাউকে কামড়ালে বেশিরভাগ ক্ষেত্রেই বিষ ঢেলে দেয় না, তবে এর বিষে মাত্র 15 মিনিটেই মানুষের মৃত্যু হয়। ভূমিতে বসবাসকারী সাপগুলোর মধ্যে ইনল্যান্ড তাইপান সবচেয়ে বেশি বিষধর। এর ছোবলে একজন মানুষ 1 ঘন্টাও বেঁচে থাকার রেকর্ড নেই।
তাইপানের পর ক্রেইট সাপ ভূমিতে বসবাসকারী সবচেয়ে বিষধর। এশিয়ার এই সাপ 90 সেন্টিমিটার থেকে 1.5 মিটার লম্বা হয়। এর বিষ সাধারণ কোবরা থেকে 15 গুণ বেশি ভয়ঙ্কর। আফ্রিকার আতঙ্ক ব্ল্যাক মাম্বা। এটি ভূমিতে বসবাসকারী বিষধর সাপের মধ্যে ষষ্ঠ। এটি ঘন্টায় 16 থেকে 19 কিলোমিটার যেতে পারে। মাল্টি ব্র্যান্ডেড ক্রেইট ভূমিতে বসবাসকারী আরেকটি বিষধর সাপ। সাধারণ ক্রেইটের মতো এরাও রাতের বেলা সক্রিয় হয়ে ওঠে। এদের সাধারণত জলাভূমিতে দেখা যায়। এই সাপ চীন ও ফিজিতে বেশি দেখা যায়। এরপরই আসছে ব্লু ক্রেইট। এই সাপ কামড়ালে মুহূর্তেই মানুষের শরীরে প্যারালাইসিস দেখা দেয়। অস্ট্রেলিয়ার টাইগার স্নেক শরীরে প্রচুর বিষ তৈরি করতে পারে। এদেরকে শুষ্ক অঞ্চল, তৃণভূমি, জলাভূমি এসব জায়গাতেই দেখা যায়। 1.2 মিটার থেকে 1.8 মিটার পর্যন্ত লম্বা হতে পারে এটি। ফার্দিল্যান্ডস নামে পরিচিত এই সাপটি ভূমিতে বসবাসকারী সাপগুলোর মধ্যে বেশ বিষধর। এই সাপের কামড়ে মানুষের শরীরে পচন দেখা দেয়। সাধারণত কৃষি জমি ও খামার বাড়িতে এদের দেখা যায়। ভারতের অন্যতম বিষধর সাপ কিং কোবরাও আছে এই তালিকায়। তবে এই সাপের খাদ্য হচ্ছে অন্য জাতের সাপ, তাই একে লোকালয়ে খুব একটা দেখা যায় না। এরপর রয়েছে সাউথ আফ্রিকার গ্রিন ট্রি স্নেক। এ সাপ ছবল দিলে 1 ঘন্টার মধ্যে মানুষের নাক, মুখ ও মলের সাথে রক্ত বের হয়। উত্তর আমেরিকার র্যাটল স্নেক আছে বিষধর সাপের তালিকায়। খেপে গেলে এরা লেজ দিয়ে আওয়াজ করে। মানুষকে কামড়ালে রক্তের রেড সেল ও কোষের ব্যাপক ক্ষতি হয়। এটি দংশন করলে বাঁচার সম্ভাবনা শতকরা মাত্র 20%। বাংলাদেশের রাসেল ভাইপার নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বৈশ্বিক বিষধর সাপের তালিকায় এটি নেই। তবে এটিও বিষধর সাপ। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। সদ্য সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজ লাকি ও তাঁর স্বজনদের মালিকানায় গাজীপুরে রয়েছে প্রায় 100 বিঘা জমির উপর গড়ে তোলা একটি রিসোর্ট। অভিযোগ রয়েছে ক্ষমতার অপব্যবহার করে রিসোর্টের বেশ কিছু জমি দখল করেছেন ছাগলকাণ্ডে আলোচিত মতিউর। গাজীপুর সিটি কর্পোরেশনের 41 নং ওয়ার্ডের খিলগাঁও মৌজায় মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী, নরসিংদীর রায়পুরা উপজেলার চেয়ারম্যান লায়লা কানিজ লাকি ও তার স্বজনদের মালিকানায় আছে প্রায় 100 বিঘা জমির উপর গড়ে তোলা আপন ভুবন পিকনিক ও শুটিং স্পট নামের একটি রিসোর্ট। অভিযোগ উঠেছে রিসোর্টের 52 বিঘা তাদের কেনা, বাকিটা দখল করা। স্থানীয়রা জানান, অনেকের কাছ থেকে বছর ভিত্তিতে জমি ভাড়া নিয়ে রিসোর্টের আকার বড় করা হয়েছে। মাছের চাষ করে বেশি সুবিধা করতে পারি না, এই বিধে আমরা এদের কাছে ভাড়া দিচ্ছি। জমি নদী স্থাপনা করে আমরা ভাড়াও দিছি, আমি ভাড়াও নিচ্ছি এখান থেকে। আশেপাশে যা আছে যতটুকু আছে সম্পূর্ণ জায়গা ভাড়া নেওয়া। গাজীপুরের 41 নং ওয়ার্ডের মৃত শেখ আবুল হোসেনের স্ত্রী নূরজাহান বেগমের অভিযোগ, তার 43% জমি জোর করে দখল করে নিয়েছেন মতিউর রহমান ও তার স্ত্রী। একই এলাকার শেখ মোক্তার হোসেন সহ অনেকের অভিযোগ, জাল দলিলের মাধ্যমে জমি জবরদখল করেছেন মতিউর। মামলায় জিতেও জমির দাম পাননি তারা। লায়লা কানিজ এবং তার স্বামী মতিউর রহমান আমার 24% জমি জাল দলিল কইরা তাদের কেয়ারটেকারের মাধ্যমে আমার জমি জবরদখল করে রাখছে এবং আমার নামে 4টা মামলা দিছে। 4টা মামলায় রায় পাইছি। খালি ম্যাডামের দিয়ে দেন, ভালো দাম দিবেন। আমি কই ভালো দামের দরকার নেই, আমার যদি 3 কোটি টাকা দেয় তা আমি বেচবো না। এই জমির বর্তমানে মূল্য হলো 15 লক্ষ টাকাটা। এই জমিটি নিয়ে গেছে, কোনো টাকা পয়সা আমার মায় পায়নি। তবে সব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে রিসোর্ট কর্তৃপক্ষ। আমি তো বেশ 1-1.5 বছর ধরে এখানে আছি, কোনো মানুষ এরকম কোনোদিন অভিযোগ করে না। অভিযোগ করলে তো পুলিশ আসতো বা মানুষজন আসতো, এলাকার বড় বড় যারা আছে, ধরেন কমিশনার আছে, কেউ না আসতো এখানে। জবরদখল করা সম্পত্তি উদ্ধার এবং ভুক্তভোগীদের জমির সঠিক মূল্যপ্রাপ্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। দীপ্ত, বার্তাকক্ষ। এদিকে ছাগলকাণ্ডের পর জনসমক্ষে এলেন আলোচিত মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি। আজ সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ কার্যালয়ে এসএসসি পরীক্ষা এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে সম্পর্কিত 2টি প্রস্তুতি সভায় অংশ নিয়েছেন তিনি। তবে সেখানে সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি লায়লা কানিজ। এ সময় অফিসের বাইরে তার বিপুল সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিল। এর আগে সবশেষ 13 জুন অফিস করেন লাকি।
ছাগলকাণ্ডে আলোচিত সাদেক এগ্রোর খামারের কিছু অংশসহ বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আক্রোশ নয়, আইন মেনেই রামচন্দ্র খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী কর্মকর্তা। 15 লাখ টাকার ছাগলটি নিয়ে সম্প্রতি দেশ জুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা। ছাগল বিক্রি হলেও এর ক্রেতা বিক্রেতা সবাই এখন পর্দার অন্তরালে। ছাগলকাণ্ডের পর আলোচনায় রাজধানীর মোহাম্মদপুর বেড়ি বাঁধ এলাকার সাদেক এগ্রো। এবার টনক নড়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনেরও। পাশের রামচন্দ্রপুর খালের কিছু অংশ দখল করে গড়ে ওঠে এগ্রো ফার্মটি। বৃহস্পতিবার অভিযান চালিয়ে গুড়িয়ে দেয়া হয় খামারের অবৈধ অংশ। গত 17-18 বছর বেড়িবাঁধের রামচন্দ্রপুর খালের উপর অবৈধ স্থাপনা বানিয়ে বসবাস করে প্রায় 2 শতাধিক মানুষ। তবে অভিযান পরিচালনার আগেই নিজেদের উদ্যোগে সরিয়ে ফেলা হয় সব স্থাপনা। আমরা নিজেরা ভাঙিয়ে ভালো না, ভাঙিয়ে বেশি এলাম যে ভালো না, তো ফার্ম না, তারা ধরতে দিবেন। ঢাকা উত্তর সিটির নির্বাহী হাকিম জানান, রামচন্দ্রপুর খালের 30 থেকে 100 ফুটের পুরো অংশ উদ্ধার করা হবে, আর তা রক্ষায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ওয়ার্ডটির কাউন্সিলর। এগুলা ভরাট হয়েছে আজকে থেকে 10 বছর 12 বছর আগে। এখানে যেটা উদ্ধার হবে, এখানে পানি প্রবাহ চলাচলের ব্যবস্থা করে দেওয়া হবে, সেটা মেগা প্রজেক্টের মধ্যে আছে, সেই ব্যবস্থাটা চলছে। খালের দুই পাশে যারাই অবৈধ স্থাপনা আছে, খাল দখল করে যারা আছে, তাদের প্রত্যেকেই এখান থেকে উচ্ছেদ করা হবে। উচ্ছেদ অভিযান চলার সময় সাদেক এগ্রোর কর্মীরা উপস্থিত থাকলেও দায়িত্বশীল কেউ ছিলেন না। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। শুধু বই পড়ে নয়, সৃজনশীল শিক্ষা পদ্ধতি চালুর মাধ্যমে শিশুদের মেধার সঠিক বিকাশ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ প্রাথমিক শিক্ষা পদক প্রদান এবং জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন। শিশুদেরকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর দক্ষ করে গড়ে তোলা হচ্ছে বলেও জানিয়েছেন সরকার প্রধান। প্রতিটি শিশুর জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে প্রতি বছর পালিত হয় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ। এবারের প্রতিপাদ্য শিশুবান্ধব প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা। শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ। কৃতি শিক্ষার্থী ও ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পদক। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিয়ে 55 জনের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে দাবি করেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করেছে। কেতাবি বই পড়ে না, এই ছোট ছোট শিশুদের ভিতরে যে মেধা, মনন, সেগুলো তো আমাদের বের করে আনতে হবে, তাদের সুযোগ দিতে হবে, তাদের ভিতরে যে একটা কিছু করার ক্ষমতা আছে সেটা যাতে বিকশিত হতে পারে সেই সুযোগটা সৃষ্টি করা দরকার। আর সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা শিক্ষার কারিকুলাম আধুনিক প্রযুক্তি জ্ঞানের মধ্যে নিয়ে আসছি। সরকার প্রধান বলেন, সকল শিশুর বিদ্যালয়ে ভর্তি নিশ্চিতের পাশাপাশি উপবৃত্তির মাধ্যমে শিশুদের ঝরে পড়ার হার কমানো হয়েছে। একই সাথে দরিদ্র শিশুদের দেয়া বিনামূল্যের বিস্কিটের স্বাদও পরিবর্তন করা হয়েছে। শুধুমাত্র ওই খালি পুষ্টিকর বিস্কুট দিলে হয় না, ওই বিস্কুট খেতে খুব বেশি টেস্ট না। আমি একবার পরীক্ষা টরীক্ষা করে বললাম যে এর সঙ্গে একটু চকলেট ফ্লেভার, একটু ভ্যানিলা ফ্লেভার বিভিন্ন কিছু দিয়ে তৈরি করো বা সুন্দর একটু ডিজাইন করে দেওয়ার জন্য বাচ্চাদের এটা আকর্ষণ হয়। খালি আমি এখন বিস্কুটে বলবো খা খা, 2-4 দিন খাবার পরে আর ভালো লাগে না। ভালো লাগে বলো? রোজ রোজ খেতে ভালো লাগে না, একটু চকলেট হলে ভালো লাগে না? হ্যাঁ। শিক্ষা দেশের দারিদ্র্য থেকে মুক্তি দিবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিদ্যালয়গুলোতে আধুনিক ও শিশুবান্ধব করে গড়ে তোলা হয়েছে। সামাজিক উদ্যোগে বিদ্যালয়গুলোতে চালু করা হচ্ছে মিড ডে মিল। এই যে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি, এই ছোট্টবেলা থেকেই, শিশুকাল থেকেই ধীরে ধীরে তারা সেইভাবে গড়ে উঠবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং দেশের উন্নয়নে তাদের চিন্তা ভাবনা, তারা আরো নতুন নতুন উদ্ভাবনী শক্তি দিয়েই দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাবে, সেটাই আমি চাই। পরে শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। জনগণকে বোকা বানিয়ে ভারতের কাছে দেশকে জিম্মি করে দিয়েছে ক্ষমতাসীনরা, এমন অভিযোগই করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ নয়াপল্টনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে এই অভিযোগ করেন দলটির এই সিনিয়র নেতা। তারা তিস্তা চুক্তির জন্য, ভারত প্রকল্পের জন্য ভারত প্রস্তাব দিয়েছে,
চীনও দিয়েছে। আবার সবচেয়ে এই কথা বলেছেন, ভারত যে প্রস্তাব দিয়েছে, ভারতকে যদি আমরা কাজটা দেই তাহলে আমাদের পানির সমস্যার সমাধান হয়ে যাবে। এইভাবে আপনার দেশকে পুরোপুরিভাবে ভারতের কাছে একেবারে জিম্মি করে দিচ্ছেন। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জাতীয় সংসদে আজও সরব ছিলেন সরকারি দলের কয়েকজন সদস্য। তারা দুর্নীতিবাজ ও ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করি আজকে 4 বার ক্রমান্বয়ে তিনি আজকে রাষ্ট্রীয় ক্ষমতায়। আমরা বিশ্বাস করি মাননীয় স্যার মহাতির মোহাম্মদকে ছাড়িয়ে যাবেন তিনি, যদি এই দুর্নীতি, ব্যাংক লুটেরা এবং এই অপকর্ম যারা করে তাদের বিরুদ্ধে যদি আজকে ব্যবস্থা গ্রহণ করা যায়। দেশের যে টাকাগুলো বিদেশে পাচার করা হয়েছে, এমন অনেক রিপোর্ট রয়েছে, অনেক তথ্য রয়েছে, সেগুলোকে ফেরত আনা। কারণ দেশের রাজস্ব বাড়ানো উচিত, দেশকে স্বনির্ভর করা উচিত, দেশের উন্নয়নকে অগ্রযাত্রাকে অব্যাহত রাখা উচিত। সেই লক্ষ্যে যারা পুকুর চুরি করে তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। গত সপ্তাহে পত্রিকায় দেখলাম যে একজন বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা তিনি পদত্যাগ করে তিনি যোগ দিয়েছেন 41তম বিসিএস এর নন ক্যাডার সাব রেজিস্ট্রার পদে। কি আছে এই সাব রেজিস্ট্রার পদের চাকরিতে যে এতটা নৈতিক অধঃপতন হলে ওই কর্মকর্তা এই কাজটা করতে পারে? ক্যাডার ছেড়ে নন ক্যাডার এসে তিনি যোগ দিয়েছেন। এই একটা ঘটনা প্রমাণ করে মাননীয় স্পিকার, এই দেশের একটা শিক্ষিত জনগোষ্ঠী কতখানি নৈতিক অধঃপতনে আমরা চলে গিয়েছি। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে আজ টানা তৃতীয় দিনের মতো অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তাদের দাবির মধ্যে আরও রয়েছে সুপার গ্রেডে শিক্ষকদের অন্তর্ভুক্তি ও তাদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল চালু। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে একই ধরনের কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ফেডারেশনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। দাবি আদায়ে এখন পর্যন্ত কোনো আশ্বাস না পাওয়ায় আগামী রবিবার পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন এই শিক্ষকরা। তাতেও কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে 1 জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাবার ঘোষণা দিয়েছেন তারা। সংবাদের শেষ অংশে যে আর যা থাকছে, আফগানিস্তানের উন্নত জাফরান নিয়ে একটি প্রতিবেদন। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার মিশনে অংশ নিয়েছিলেন 7 জন। তাদের সবাইকেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। তবে এই হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি তারা। এদিকে সবশেষ গ্রেপ্তার হওয়া মুস্তাফিজুর ও ফয়সালের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, এমপি আনার হত্যার ঘটনায় সরাসরি অংশ নেওয়া 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যবসায়িক ও রাজনৈতিক সহ অন্যান্য কারণ আমলে নিয়েই তদন্ত করা হচ্ছে বলেও জানান ডিএমপির গোয়েন্দা প্রধান। যে মূল পরিকল্পনাকারী মাস্টারমাইন্ড আপনারাই বলছেন শাহিন, তাকে নিয়ে গেলেন, সেখানে নিয়ে যে তাদের সাথে কি কথা হয়েছে এবং কারা বেনিফিশিয়ারি, রাজনৈতিকভাবে কারা বেনিফিশিয়ারি, আর্থিকভাবে কারা বেনিফিশিয়ারি, সেইগুলি আমরা মনে করি হত্যাকাণ্ডের যে মোটিভটা অবশ্যই আছে, সুনির্দিষ্ট মোটিভটা তো এখনো আমরা সঠিকভাবে বলতে পারছি না। তবে এখনো হত্যার সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি ডিবি। খুনের ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত যাদের চিহ্নিত করা হয়েছে তাদের মধ্যে অন্যতম মুস্তাফিজুর রহমান ও ফয়সাল। পাহাড়ের পাদদেশ থেকে শুরু করে বঙ্গোপসাগর, সুন্দরবন এবং বিভিন্ন জায়গাগুলিতে আমরা কিন্তু এই 2 জন ব্যক্তি, যারা সর্বশেষ 2 জন ব্যক্তি, যারা ওই শিমুল ভুঁইয়ার নেতৃত্বে তারা হত্যাকাণ্ডের জন্য যা যা করার তারা সেটাই করেছে। এদিকে গ্রেপ্তারকৃত মুস্তাফিজুর ও ফয়সালের 6 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এই মামলার মূল রহস্য উদ্ঘাটন এবং যে ঘটনায় ব্যবহৃত যে আলামত, এই আলামত উদ্ধার এবং এদের পিছনে যারা ইন্ধন দিয়েছে, কারা ইন্ধনদাতা আছে, যে পরিকল্পনাকারী যারা আছে তাদের শনাক্তকরণ, এইসব কারণে তাদেরকে নিবিড়ভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চেয়েছিল। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাদেরকে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। গত 12 মে ভারতের কলকাতায় যাওয়ার পরদিন রহস্যজনকভাবে নিখোঁজ হন এমপি আনোয়ারুল আজিম। 22 মে সকালে ভারতীয় সংবাদ মাধ্যমে তাঁর খুন হওয়ার খবর আসে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের জন্য নেয়া ঋণের 7ম ও 8ম কিস্তি পরিশোধ করেছে সেতু কর্তৃপক্ষ। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অর্থ বিভাগের কাছে ঋণের 7ম ও 8ম কিস্তি বাবদ
314,64,86,000 টাকা পরিশোধের চালান হস্তান্তর করেন। এ পর্যন্ত সরকারকে মোট 1,262,66,06,548 টাকা পরিশোধ করেছে সেতু কর্তৃপক্ষ। বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে ফাঁসির 4 আসামি পালানোর ঘটনায় 3 কারারক্ষীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন বগুড়া জেলা কারাগারের প্রধান কারারক্ষী দুলাল হোসেন, কারারক্ষী আব্দুল মতিন ও আরিফুল ইসলাম। এছাড়া কারারক্ষী ফরিদুল ইসলাম ও হোসেনুজ্জামানের কাছে কৈফিয়ত তলব করা হয়েছে। এদিকে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমানকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে 5 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। গত মঙ্গলবার বগুড়া জেলা কারাগারের জাফলং নামের সেলের 2 নম্বর ওয়ার্ডের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 বন্দী পালিয়ে যায়। পরে 1 ঘন্টার মধ্যেই শহরের চেলোপাড়া চাষি বাজার থেকে পুলিশ তাদের সবাইকেই গ্রেপ্তার করতে সমর্থ হয়। পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। আজ চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির 101তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা বলেছেন তিনি। অনুষ্ঠানে নবীন সৈনিকদের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন বিজিবি প্রধান। সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক পাচার রোধ সহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে নবীন সৈনিকদের নির্দেশ দেন বিজিবি প্রধান। পরে গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের জবাবে বিজিবি প্রধান জানান, অভ্যন্তরীণ সংঘাতের কারণে মিয়ানমার থেকে আসা গুলি সেন্ট মার্টিনের আশেপাশে পড়লেও তা বাংলাদেশের উদ্দেশ্যে নয়। পার্বত্য অঞ্চল সহ দেশের সীমানা সুরক্ষায় বিজিবি সজাগ রয়েছে বলেও জানিয়েছেন এই বিজিবি প্রধান। বান্দরবন অধ্যুষিত থানচি, রুমা এসব এলাকাকে সম্পূর্ণভাবে বিপদমুক্ত এবং জনসাধারণের জন্য সম্পূর্ণ নিরাপদ না করা পর্যন্ত এবং এই বিচ্ছিন্ন যে সন্ত্রাসী গোষ্ঠী তারা সম্পূর্ণভাবে এটা বন্ধ না করা পর্যন্ত যৌথ বাহিনীর অপারেশন চলমান থাকবে। বিজিবি যে কোনো মূল্যে দেশের অখণ্ডতা রক্ষা এবং সীমান্তে নিরাপত্তা রক্ষার জন্য বদ্ধপরিকর। বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হলো যুক্তরাষ্ট্রের তৈরি আরেকটি সামরিক পরিবহন উড়োজাহাজ। এর মাধ্যমে বিমান বাহিনীতে C-130Z মডেলের উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো 5-এ। আজ সন্ধ্যায় উড়োজাহাজটি বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে অবতরণ করে। ঐতিহ্যগত রীতি মেনে ওয়াটার ক্যানন দিয়ে বিমানটিকে অভ্যর্থনাও জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান, ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক। এছাড়া সশস্ত্র বাহিনী বিভাগের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। তীব্র দাবদাহে পড়ছে পাকিস্তান। গত 6 দিনে প্রাণ গেছে 568 জনের। পাকিস্তানের ইধি অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছেন তারা প্রতিদিনই করাচির মর্গে 30 থেকে 40টি মরদেহ নিয়ে যাচ্ছে। গত 6 দিনে তারা 568টি মরদেহ বহন করেছে। এর মধ্যে মঙ্গলবার 141টি মরদেহ সংগ্রহ করা হয়েছে। করাচির তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় মৃতের সংখ্যা বেড়েছে। যুক্তরাষ্ট্রের আটলান্টায় প্রথমবার মুখোমুখি বিতর্কে অংশ নিতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ও রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড জন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 9টায় এই বিতর্ক অনুষ্ঠিত হবে। দেশটির সম্প্রচার মাধ্যম CNN এই বিতর্কের আয়োজন করেছে। 90 মিনিটের এই বিতর্কে কোনো দর্শক উপস্থিতি থাকবে না। এদিকে এই বিতর্কের আগে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বাইডেন ও ট্রাম্পের বয়স ও কর্মশক্তি নিয়ে। 81 বছরের বাইডেন, 78 বছরের ট্রাম্প জনমত জরিপের পাশাপাশি কাছাকাছি রয়েছেন। আগামী 10 সেপ্টেম্বর বাইডেন ও ট্রাম্পের দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠিত হবে। সেটির আয়োজক ABC নিউজ। ফ্রান্স, স্পেন ও গ্রিস সহ ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত 13টি দেশে এডিস প্রজাতির মশা শনাক্ত হয়েছে, যেগুলো ডেঙ্গু জ্বর, চিকুনগুনিয়া ও জিকার মতো রোগ ছড়ায়। এশিয়া থেকে মশা ছড়িয়ে পড়ছে বলে ধারণা করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয় এডিস মশা দক্ষিণ ইউরোপ থেকে গোটা মহাদেশে ছড়িয়ে পড়ছে, এমনটাই জানিয়েছে ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল। প্রতিষ্ঠানটি বলছে ইতোমধ্যে অস্ট্রিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, ইতালি,
মাল্টা, পর্তুগাল, রোমানিয়া, স্লোভানিয়া ও স্পেনে এডিস মশা শনাক্ত হয়েছে। এডিস মশা ডেঙ্গু জ্বর, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাসের মতো রোগের বিস্তার ঘটায়। এই রোগগুলোকে সাধারণত এশিয়া, আফ্রিকা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে দেখা যায়। কয়েক বছর ধরে ইউরোপে ডেঙ্গু জ্বরের বিস্তার দেখা গেছে। ফ্রান্স, ইতালি, স্পেন সহ বেশ কয়েকটি দেশে মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্তও হয়েছে। আক্রান্তদের বেশিরভাগই ভ্রমণ করতে গিয়ে এ রোগে সংক্রমিত হন। গত বছর ইউরোপের প্রায় 5,000 মানুষ ভ্রমণে গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হন। তবে স্থানীয়ভাবেও আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। গত বছর মহাদেশটিতে 130 জন স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হন। এর আগের বছর এই সংখ্যা ছিল 71 জন। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। এবারে ভিন্ন ধরনের একটি খবর জানাচ্ছি। বিশ্বের সবচেয়ে ভালো জাফরান উৎপাদনকারী দেশের স্বীকৃতি পেয়েছে আফগানিস্তান। এবারই প্রথম নয়, এ নিয়ে টানা 9 বার সবচেয়ে ভালো মানের জাফরান উৎপাদন করলো এই দেশটি। বেলজিয়াম ভিত্তিক ইন্টারন্যাশনাল স্টেট ইনস্টিটিউট এই স্বীকৃতি দিয়েছে। আফগানিস্তানে জাফরানকে বলা হয় লাল সোনা। দেশের 34টির মধ্যে এবার 26টি প্রদেশেই জাফরান চাষ করা হয়েছে। আর উৎপাদিত জাফরানের 90% এসেছে হেরাত প্রদেশ থেকে। দেশটির কৃষি, সেচ ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জাফরান উৎপাদনকারী দেশ। চলতি মৌসুমে প্রায় 50 টন জাফরান উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে কাবুল প্রশাসন। বর্তমানে দেশীয় বাজারে প্রতি কেজি জাফরানের দাম 1,20,000 আফগানি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2 লাখ টাকা। গত বছর ভারত, সৌদি আরব সহ কয়েকটি দেশে $35 মিলিয়ন মূল্যের প্রায় 30 টন জাফরান রপ্তানি করে আফগানিস্তান। নতুনভাবে কৃষিখাত ঢেলে সাজাচ্ছে দেশটির কৃষি, সেচ ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। প্রথমেই আফিম চাষ বন্ধ করা হয়েছে। এখন জাফরানের মতো উপকারী মশলা চাষে উৎসাহী করা হচ্ছে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম থাকছে আরেকবার। রাসেলস ভাইপারের দংশনে মৃত্যু ঝুঁকি নেই বললেই চলে, বলছেন বিশেষজ্ঞরা। গাজীপুরে 100 বিঘা জমির উপর আলোচিত মতিউরের স্বজনদের রিসোর্ট। ভেঙে দেয়া হলো ছাগলকাণ্ডে আলোচিত ঢাকার সাদেক একরোর অবৈধ স্থাপনা। এমপি আনার হত্যায় অংশ নেয় 7 জন, সবাই গ্রেপ্তার বলছে গোয়েন্দা পুলিশ। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে। শুভরাত্রি।